সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সাংবাদিক ও ছড়াকার মাহবুবা চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন সাহার একক চিত্রকলা প্রদর্শনী দ্য আম্পায়ার অব ড্রিম। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 মে পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সেন্স পারসেপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন শীর্ষক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। গুলশান অ্যাভিনিউর রেডিয়াস সেন্টারের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টায় এই সময় প্রদর্শনী চলবে 1 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। যেখানে বসে আছেন ঠিক এইভাবে এখানেই বসে থাকেন। আমি না বলার আগে কোথাও নড়বেন না। আমাকে আটকেও না মিথিলা, আমাকে যেতে হবে। বাসায় তো যাবেন। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি সাথে যাব। যাব না বাসায়, আমি রাস্তায় রাস্তায় হাঁটবো। রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 দেখবেন ধারাবাহিক নাটক জল রং। হ্যালো মমিন ভাই। কি ব্যাপার বকুল? ভাবি ফোন করেছিলেন, আমার সঙ্গে দেখা করতে চান। দেখা করতে চান? না না, দেখা করবে না, অসম্ভব। তাহলে আমি এখন কি করব সেটা বলে দিন। কি করবো আমি এখন? রাবিয়ার ফোনটা তুমি রিসিভ করলে কেন? আমার নাম্বারটা সেভ ছিল না। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত 12টা 10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতে অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সাংবাদিক ও ছড়াকার মাহবুবা চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। অনেকদিন পর আজকে আপনাকে আমরা পেলাম। আপনি অনেকদিন ছিলেন না, দেশের বাইরে ছিলেন। তো কেমন ছিল সেই সময়টা? দেশকে কে নিশ্চয়ই মিস করেছেন? খুব মিস করেছি। আমি গত 1 বছর দেশে ছিলাম না। আমি 10 মাস ছিলাম ইংল্যান্ডে, আর 2 মাস ছিলাম আমেরিকাতে। তো ওই সময়টা আমি ভীষণ মিস করেছি দেশকে, এবং প্রতিক্ষণেই মনে হয়েছে যে কবে ফিরবো। দেশ থেকে দূরে থাকলেও আমি কিন্তু বিলাতে বসে বসেই 21-এর জন্য লিখেছিলাম, এবং আমার 2টো বই এসেছে গত বই মেলাতে। একটা শব্দশিল্প করলো, শব্দশিল্প করেছে ওইটা দোতনা আর ছোট মামা জাপান দেখে এলো। এটা একটা সিরিজ আমার প্রতি বছরই বই মেলাতে বের হয়। দোতনা একটা ছোট্ট ছেলে 10 বছরের, ও আর ওর মামা বিভিন্ন দেশে ঘুরতে যায়। ঘুরতে যেয়ে নানা রকম মজার মজার অভিজ্ঞতার সম্মুখীন হয়, এবং সে দেশের বর্ণনা, তাদের রীতি নীতি, চাল চলন এগুলো থাকে আর কি। গত প্রায় 5 বছর থেকে প্রতি বই মেলাতেই আসে। ওই শব্দশিল্পই করে আমার ওই বইটা। এবারও এসছে ছোট মামা জাপান ঘুরে এলো। আর আরেকটা বই ছড়ার বই, এটা করেছে মিজান পাবলিশার্স।
এরাও প্রতি বছরই আমার বই করে। ওই ছড়ার বইটার নাম হচ্ছে কান নিয়েছে চিলে। আচ্ছা, তো ওই ছড়ার বইটাও বের হলো। তো দূরে থাকলেও আমি বসে বসে লিখে দেশে পাঠিয়ে দিয়েছিলাম এবং দুটো বই আমার এসছে মেলাতে। বাহ। তো লেখালেখিটা কি দেশের বাইরে থেকেই করা হয়েছে না দেশে থাকতেই কাজ শেষ হয়ে গিয়েছে? না না না, দেশের বাইরে বসে বসে করেছি, কারণ 1 বছর ছিলাম না তো। আমি এবার হয় কি যে পাবলিশাররা যখন থেকে তাড়া দিতে থাকে যে 21-এ এসে গেল, আপু আপনার বইটা দিলেন না, হ্যাঁ, তখন আমি একটু লেখালেখিটা ওভাবেই হচ্ছে আমার। আসলে আমি তো অনেক কিছুর সাথে জড়িত, সারা বছর মনে হয় সময় আছে লিখবো। তো ওই করতে করতে দেখা যায় যে 21-এ মেলা আসার 2 মাস বা 3 মাস আগে থেকে পাবলিশাররা যখন আমাকে তাড়া দিতে থাকে তখন শুরু করি। তো ইংল্যান্ডে যখন ছিলাম হঠাৎ মনে হলো যে আরে বইমেলার তো 3 মাস বাকি আছে, লিখতে হবে। তখনই ইংল্যান্ডে বসে বসে লিখলাম আসলে। আচ্ছা, তো ছড়াকার হিসেবে আমরা আপনাকে চিনি, আরো অনেক পরিচয় তো চিনি, কিন্তু আমার মনে হয় যে ছড়াকার হিসেবে পরিচয় দিতে নিজেরও আপনার মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করেন। খুব ভালো লাগে। এটার শুরুটা কিভাবে হয়েছিল? সেই ছোট বয়স থেকে কি ছড়া লেখার প্রতি আগ্রহ ছিল? একদম ছোটবেলা থেকে, আমি যখন একেবারে 6-7 বছর বয়স তখন থেকে আমি লিখতে শুরু করি এবং বিভিন্ন পত্রপত্রিকায় ছোটদের পাতায় লেখা পাঠাতাম। পাঠালেই দেখতাম কি ছাপা হয়ে যেত। আচ্ছা, কারণ আর তখন যারা পরিচালনা করতেন ছোটদের পাতা, তারা সবাই না খুব উৎসাহ দিতেন, বলতেন যে তুমি আরো লেখা পাঠাও। তখন আবার ওই যে ছোটদের পাতাগুলোতে না ওই চিঠিপত্রের উত্তর থাকতো, বা কেউ চিঠি দিলে তাকে লিখতো যে তোমার লেখাটা ভালো হয়নি বা ভালো হয়েছে, বা আরো লেখা পাঠাও, এরকম লিখতো। আমাকে সবসময় লিখতো যে তুমি খুব ভালো লেখো, তুমি আরো লেখা পাঠাও। এবং আমাদের পরিবারে একটা জিনিস ছিল যেটা, যে আমার একটা লেখা ছাপা হয়ে যাওয়ার পর আমার আব্বা আম্মা ভাই বোনরা প্রত্যেকেই আমাকে উৎসাহ দিত। এবং ওই ছড়াটা ছাপা হওয়ার পর বলতে কি আবার পড়ো, একবার পড়লাম বলতো আবার পড়ো। আমি না তখন মনে হতো কি যে সবাই যেহেতু বলছে খুব ভালো হয়েছে, আবার একটু শুনি, আমার মনে হতো কি আমি বোধহয় লিখতে পারি। এবং ওই উৎসাহ থেকেই কিন্তু আমার লিখতে শুরু করা। এবং আমি ভীষণ লাকি যে আমার একটা ভয় ছিল যে বিয়ের পর আমার হাজবেন্ড এটা পছন্দ করবে কিনা, কিন্তু আমি দেখলাম যে আমার হাজবেন্ডও এত উৎসাহ আমাকে দিয়েছে, সেখান থেকে সহযোগিতা পেয়েছেন। হ্যাঁ, খুব সহযোগিতা। মানে কি আমার বিয়ের আগে ধরো 250-300 লেখা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়ে গেছিল, কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আমি বই করব। কিন্তু 91-এ এসে আমার হাজবেন্ড আমাকে বলল যে তোমার হাতটা তো অনেক মিষ্টি, অনেক ভালো ছড়া লিখো, তুমি বই করছো না কেন? বই করে কি হবে, এরকম একটা ইয়ে ছিল। তো প্রথম ছড়ার বইটা কিন্তু আমার হাজবেন্ড করেছিল। আচ্ছা, এই বইটা সম্পর্কে আমি পরে আসব, তার আগে আমি আপনার কাছ থেকে একটা ছড়া শুনতে চাইবো। আচ্ছা ঠিক আছে, আমার ছড়াটি শোনাবেন আমাদেরকে। আচ্ছা, একটা ছড়া। ঢাকা শহর তো এখন যানজটে ভরা, ধুলা বালি। আমার না একটা স্বপ্নের ঢাকা আছে, আমি কেমন ঢাকা চাই সেটা নিয়ে একটা ছড়া লিখেছিলাম, ওটাই পড়ি। আচ্ছা, শুনি। ছড়াটার নাম হচ্ছে স্বপ্নের ঢাকা। আমায় যদি প্রশ্ন করো কেমন ঢাকা চাই, রাস্তা হবে ঝকঝকে আর আবর্জনা নাই, কালো ধোয়া মুক্ত আকাশ, শব্দ দূষণ ছাড়া। ঢাকা হবে তিলোত্তমা, সবার নজর কাড়া। যানজটে প্রাণ ওষ্ঠাগত, রাস্তাটা চাই ফাঁকা। সন্ধ্যা হলেই আলোর ছটায় হাসবে আমার ঢাকা। নোংরা পচা আবর্জনা জমবে না আর ড্রেনে। খোশ মেজাজে করব ভ্রমণ, বাস বা পাতাল ট্রেনে। পথের ওপর কলার খোসা কিংবা পানির পিক, ফেলবে না কেউ ভবিষ্যতে, শিক্ষা সবাই নিক। বাহ, চমৎকার। সত্যি আমরা যদি এমন একটি ঢাকা পেতাম। আসলে আমি কল্পনায় দেখি কিন্তু যে এরকম একটা ঢাকা যদি হতো আমাদের। আচ্ছা, কথা হচ্ছিল প্রথম বই নিয়ে। তো প্রথম প্রকাশিত যেই বইটা ছিল সেটা তো ছড়ার বই ছিল, যেটা ইন্সপায়ার্ড করেছিলেন আপনার হাজব্যান্ড। সেই বইটা সম্পর্কে আমি একটু জানতে চাইবো যে কি নাম ছিল, বা সেখানে কি ধরনের ছড়া ছিল, কি ধরনের বিষয়বস্তু ছিল। আচ্ছা, প্রথম যে ছড়ার বইটা বের হয়েছিল এটার নাম ছিল রেলগাড়ি। এবং ওই আমি তো বাচ্চাদের নিয়ে লিখি, তো ওই বাচ্চাদের ছড়াই, যে আজকে যেমন ছড়াটা পড়লাম এই টাইপের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে লিখেছি, বাচ্চাদেরকে নিয়ে লিখেছি, ওদের যে চিন্তা ভাবনা, বাচ্চারা কি চিন্তা করে। আমি কিন্তু শিশুদের সাথে খুব মিশতে পারি, ওরা মানে যেখানেই আমি যাই মানে মুহূর্তের মধ্যে বাচ্চারা আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় ওদের সাথে। তো ওরা কি চায়, ওদের মনটা কেমন, এরকম কিছু জিনিস নিয়ে আমি লিখেছিলাম। তার মানে শিশুর একটি বড় কারণ আপনার এই ছড়া লেখার পেছনে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, এবার আমি আসতে চাই একটু সাংবাদিকতা নিয়ে, যে কিভাবে শুরু হলো সেই সময়ের সাংবাদিকতা। ওই সময় তো মেয়েদের জন্য একটু চ্যালেঞ্জিংই ছিল, কিভাবে শুরু হয়েছিল আপনার ক্ষেত্রে? আমি তো পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, তো
তো আমি যখন অনেক ছোটবেলা থেকে কিন্তু আমার সাংবাদিকতার প্রতি একটা ঝোঁক ছিল। আচ্ছা। সাংবাদিকদের আমার কাছে খুব বড় মাপের কিছু মনে হতো, এবং মনে হতো যে এরা দেশকে এরা নিয়ন্ত্রণ করে এদের লেখার মাধ্যমে, এরকম মনে হতো। তো সবসময় আমি স্বপ্ন দেখতাম যে আমি একজন সাংবাদিক হব। কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে গেলাম, আর আমার তখন ধারণা ছিল যে জার্নালিজমে না পড়লে বোধহয় সাংবাদিকতা করা যায় না। আচ্ছা আচ্ছা। তো আমি খুব আব্বা আম্মাকে বললাম যে আমি জার্নালিজমে পড়বো। সেটা 78-এর কথা, 78 সালে। তো আব্বা আম্মা বললেন যে ওই সময়টা কিন্তু এরকমভাবে এখন যত মেয়েরা এসছে সাংবাদিকতায় ওরকম ছিল না। আব্বা আম্মা বললেন যে তুমি সাংবাদিকতা করে কি করবে, কারণ আজকালকার যে পরিবেশ পরিস্থিতি মেয়েদের জন্য তো খুব একটা অনুকূল পরিস্থিতি না। তো বললো যে তুমি এটা না করে তুমি ফিনান্সে ভর্তি হও। ফিনান্সে ভর্তি হলে যদি ভবিষ্যতে চাকরি করতে চাও তুমি বড় বড় কর্পোরেশনে, ব্যাংকে ভালো ভালো জায়গায় চাকরি পাবে। তা আমি ফিনান্সে ভর্তি হয়ে গেলাম। ফিনান্সেই মাস্টার্স করলাম, অনার্স মাস্টার্স দুটোই ফিনান্সে করলাম। তো মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেল যে আমি সাংবাদিক হতে পারলাম না। তো যখন আমার বিয়ের প্রপোজাল আসলো, অনেক বিয়ের প্রপোজাল, তার মধ্যে সাংবাদিক একজন, মানে আমি যাকে বিয়ে করেছি, তো তখন আমাকে যখন জিজ্ঞেস করা হলো, তো আমার বোনদের আমি বললাম যে মানুষ হিসেবে কে ভালো আমি জানি না, তবে প্রফেশন হিসেবে আমার মনে হয়েছে যে সাংবাদিকতা আমার বেশি পছন্দের। এবং তারপরে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর দেখলাম যে না, মানুষটা খুব ভালো, খুব কোঅপারেটিভ, খুব কেয়ারিং। তো যাই হোক, তারপর তো ও সাংবাদিকতা করছিল, আমি কিন্তু ওরকমভাবে জড়িত ছিলাম না। লেখালেখি, যদিও পত্রিকার সাথে আমার যাওয়া আসা এবং লেখালেখিটা পুরোপুরি ছিল, কিন্তু আমি ওইভাবে ছিলাম না। 98-এর শুরুর দিকে আমি আর আমার হাজবেন্ড মিলে বের করলাম আমাদের মানবজমিন। মানবজমিনটা তখন কিন্তু দৈনিক ছিল না, ওইটা ছিল তখন সাপ্তাহিক, ওইটার সম্পাদক আমি ছিলাম। এর আগে আমার হাজবেন্ড বের করেছিলেন দৈনিক বাংলা বাজার পত্রিকা, ওটাতে আমি ছোটদের পাতাটা দেখতাম, কিন্তু ওইভাবে সরাসরি জড়িত ছিলাম না। 98-এর 15ই ফেব্রুয়ারি মানবজমিন বের হলো, একেবারে কি বলবো, ট্যাবলয়েড রূপে এবং ডেইলি হিসেবে, এবং সেই থেকে শুরু আমার। আমি সম্পাদক এবং এখনো আছেন? হ্যাঁ, সম্পাদক এবং প্রকাশক হিসেবে পত্রিকার সাথে আছি। আমার হাজবেন্ড এটার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা তো আপনাকে উপস্থাপনায় পেয়েছি, সংবাদ পাঠিকা হিসেবে পেয়েছি। এই সাংবাদিকতা কি খানিকটা হেল্প করেছে এই প্রফেশনগুলোতে? আসলে আমার কিন্তু সংবাদ পাঠটা শুরু হয়েছিল অনেক আগে। আচ্ছা। সংবাদ পাঠটাই বরঞ্চ আমার মনে হয় যে সাংবাদিকতা হেল্প করেছে, কারণ সংবাদ পড়তে গেলে কিন্তু সব খবর রাখতে হয়। তুমি যদি একজন ভালো সংবাদ পাঠিকা হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সব খবর রাখতে হবে, পত্রিকা পড়তে হবে, হ্যাঁ, টেলিভিশন দেখতে হবে, নিউজ দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাকে জানতে হবে। তো যেহেতু আমার ছোটবেলা থেকে সংবাদ পাঠের প্রতিও একটা ঝোঁক ছিল, আমার বড় ভাই খবর পড়তেন লাহোর টেলিভিশনে, পরবর্তীতে উনি বাংলাদেশেও পড়েছেন, তারপর তো উনি ইংল্যান্ডে চলে গেলেন। তো বড় ভাইয়াকে দেখে, ওনার নাম জাহাঙ্গীর আমিনুল হক, উনি কিছুদিন রেডিওতে পড়েছেন, টেলিভিশনে পড়েছেন, ভাইয়াকে দেখে আমার ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি কোনোদিন মানে নিউজকাস্টার হব। তো এই জন্য ভাইয়াকে জিজ্ঞেস করতাম যে নিউজকাস্টার হতে হলে কি হতে হবে। ভাইয়া বলতেন যে শুদ্ধ উচ্চারণ হতে হবে, তোমাকে দেশ দুনিয়ার খবর রাখতে হবে, তুমি খবরগুলো দেখবে, তুমি নিউজ পেপার পড়বে। ওগুলো করতে করতে কিন্তু খবরের সাথে অনেকটাই জড়িয়েছিলাম আমি। তো 98-এ যখন আমি করলাম, পত্রিকার সম্পাদক হলাম, তখন অনেক কিছুই আমি জানি। এবং এখন আবার যখন খবর পড়তে যাই না, তখন কিন্তু আমার এই যে আমি এডিটর, এটা অনেক হেল্প করে, কারণ আমি অনেক কিছু জানি। একটা ভুল যদি লিখে দেয়, তারপরেও কিন্তু আমি পড়তে যে সেটা শুদ্ধ করে পড়তে পারি। অভিজ্ঞতাটা অনেক বেশি কাজ করে। আমি নিউজ পড়তে গেলে আমাদের যিনি এডিটর থাকেন সবসময় বলেন যে ম্যাডাম আপনি আসলে না আমরা খুব নিশ্চিন্তে থাকি। আমি বলি কেন? বলে অ্যাটলিস্ট ভুল যাবে না, আমরা জানি যে আপনার চোখে পড়লে আপনি নিজেই সেটা ঠিক করে নেবেন। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময়ের সংবাদ পাঠ এবং এই সময়ের সংবাদ পাঠ আমরা একটা বিস্তর পার্থক্য পাই। পার্থক্যটা আসলে কতটা ইতিবাচক নাকি নেতিবাচক, আপনার দৃষ্টিকোণ থেকে কেমন সেটা? আচ্ছা, আমার কাছে মনে হয় আমরা যখন শুরু করেছিলাম, আমি তো খবর পড়া শুরু করেছি 84 থেকে। হ্যাঁ, 84 থেকে শুরু করেছি। সে সময় কিন্তু আমরা হাতে লেখা পড়তাম, তখন তো এরকম কম্পিউটারে সুন্দর করে লিখে দিত না, ছাপার অক্ষরে পেতাম না আমরা। হাতের লেখাটা খুব প্রবলেম ছিল তখন। আর একটা জিনিস এখন যেটা যে আমরা অটোকিউতে পড়ছি, সেটা তখনকার সময় অটোকিউ ছিল না, আমরা নিচে দেখে ওই পাতাগুলি দেখে দেখে নিচে পড়তাম। কারিগরি দিক থেকে এখন অনেক উন্নত হয়েছে।
তবে আমরা যে সময়টা এসছি আমাদের কিন্তু অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে আসতে হয়েছে, কারণ আমরা যখন নিউজের শুরু করলাম তখন আমরা পেয়েছি আমাদের আগে যারা ছিলেন সরকার কবির উদ্দিন ভাই, তারপরে রোকেয়া হায়দার, রোকেয়া আপা, তারপরে আমরা পেয়েছি মামুন সিরাজুল মজিদ ভাইকে, আমিনুল হক ভাইকে, মানে সব সিনিয়রদের দেখে দেখে আমরা কিন্তু শিখেছি। তো আমরা কিন্তু শিখতাম অনেক, এবং আমরা অনেক সময় নিউজ পড়ার পর হয়তো নিউজ রুম থেকে বলতেন যে তুমি খুব ভালো নিউজ পড়ো। তো আমি হয়তো মাঝে মাঝে বলতাম আমরা লোকাল নিউজ বা 5 মিনিটের বুলেটিন, 10 মিনিটের বুলেটিন 10 বছর কিন্তু পড়িয়ে আমাদেরকে 8টার খবর যেটা মেইন বুলেটিন সেটাতে দিয়েছে। অনেক সময় বলতাম যে তাহলে এত ভালো পড়ি 8টা নিউজ দেন না কেন? বলতেন কি বয়স টয়স বাড়ুক, একটু অভিজ্ঞতা হোক, তারপরে। অনেক ভালো লাগলো কথা বলে, সবকিছুর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবসময় ভালো থাকবেন, আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্যে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।